আসসালামু আলাইকুম। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওইদিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কীভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে। পরবর্তী সময়ে সেখানে পরিবর্তন আমরা দেখেছি। দর্শক, সেনা প্রধানকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দর্শক, সেনা প্রধান সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন। কেন প্রস্তুত থাকার আহ্বান জানালেন? সামনে কি সামরিক শাসন জারি হতে পারে? তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওইদিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কীভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে। পরবর্তী সময়ে সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তার মাঝখানে গতকালকে থেকে যখন 1/11 সরকারের আলোচনা উঠছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। এটাকে দুইভাবেই নেওয়া যায়। তা আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভলি নিচ্ছি। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন বা এটাকে অনারই আমরা বলতে পারি। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন। আচ্ছা, তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম, প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান। কিসের জন্য? যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, হতে পারে দেশি অথবা বিদেশি। বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল, আমরা যদি বলি গণমাধ্যমকে কোট করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে। শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে, ওনার কথাটা বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন, দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল। তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের, তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য, ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে, দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যেমনটা আমরা গত 5ই আগস্ট দেখছি, আর আগের সময়টা দেখছি। সো এনিথিং কুড বি হ্যাপেন। আর এখন যে অবস্থানটা আছে, একটা চাপা উত্তেজনা চলছে, আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না, ভেতরে তো অনেক কিছু চলছে। সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে। দেশে আসলে কি ঘটছে? বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে। তো বিএনপির ভাবনাকে অনেকে জায়েজ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে। তো এই দুইটা দল কারা? এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপর নির্ভর করেন। তিনি আন্তর্জাতিক ফোরামে বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না, আমরা অনেক কিছু করতে পারিনি, তোমরা নতুনের মতো না আগাও। আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও, আমি আছি, বিপ্লবকে আরও করতে হবে। আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে। তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, সেটাই বাস্তব। তো দেখা যাক কী হয়। ভালো থাকুন। সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনূস মোহাম্মদ বনাম বিএনপি।
আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে, যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন? কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে? নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না। আওয়ামী লীগ করছেই না। আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন, তাহলে আওয়ামী লীগ বিএনপির বাইরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে। তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20-30%, তাই না? তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, তো সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু এই অংশটাই সবসময় প্যাচ লাগে। কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময়, যেটা 6 মাস হতে পারে। তিনি বলছেন যে জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026-এর মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে, মিডিয়াম বড় ছোট, হ্যাঁ নাকি কি মানে ধরেন 6 মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার, এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন। তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে। সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। তো এখানে হুইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভোটারের বয়সটাও তিনি আপনার 16 হওয়া উচিত তিনি মনে করছেন, আর 16তে ম্যাচিউরিটি নাকি চলে আসে, তিনি বলছেন যে 16তে হবে। এখন 16তে করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে, যদি না এখন তারা করবে, ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে, 21 এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্যবিরোধীদের জন্য তৈরি হবে। আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন। এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে। কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে 53 বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে। এই সুযোগ যদি মিস হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না। কারণ ডক্টর ইউনূস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে, সেইটা আস্তে আস্তে কিন্তু হারা যাচ্ছে। ইউনূস সাহেবের হারানোর মেন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায়। আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে, সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে, একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে, তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে। আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্বঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত নেটিজেনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে, রাগে, যদিও তিনি খুব বেশি কথা বলেন না, কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন। তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত, যে না আমরা বসাইছিল জনগণ, তো আমি মন মতো বাংলাদেশটা আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে। বিষয়টা কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচনের ইস্যুটা আসে। আর নির্বাচনের ইস্যুটার পিছনে বিএনপিকেই সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, বা বিএনপি অবস্থাটা সামনে আসছে যে কি বলা যায় যে ধরেন দ্রুত নির্বাচন, এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া। জামাত কৌশলী ভূমিকা হাঁটছে, আর বাকিদের অবস্থা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো দেখা যাক কি হয়, তবে বিএনপি নির্বাচনেই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বিএনপি আওয়াজ দিয়েছে যদি নির্বাচন লইয়া তালিবালি চলে তাহলে জুলাই আগস্টের দিকে আবার রাজপথে নামারও কিন্তু একটা ঘোষণা আমরা দেখছি। দেখা যাক এই খেলা কবে শেষ হয়। ভালো থাকুন।